298 আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, 3 প্রতিমন্ত্রী সহ 69 জন বাদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে, মনোনয়ন প্রত্যাশীদেরকে শেখ হাসিনার বার্তা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনে এলে জাতির জন্য সৌভাগ্য, বললেন সিইসি। তফসিল পরিবর্তন হলেও পেছাবে না ভোট। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটন মস্কোর বাকযুদ্ধ অনভিপ্রেত, নির্বাচন পর্যবেক্ষণে 90 দেশকে আমন্ত্রণ। উচ্চ মাধ্যমিকে পাশের হার 78.64%, জিপিএ 5 নেমেছে অর্ধেকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছে আমি তাইসিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: জায়গা পরিবর্তন করছে বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল, বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চূড়ান্ত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা। 300 আসনের মধ্যে 298টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গোপালগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 3 প্রতিমন্ত্রী সহ এবার বাদ পড়েছেন 69 জন, আর নতুন মুখ যুক্ত হয়েছেন 48 জন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 5 বছর ঘুরে আবারও সেই মাহেন্দ্র খন। আমাদের পার্টি পার্লামেন্টারি বোর্ড, আমাদের সভাপতি, বোর্ডের চেয়ারপারসন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে আমরা কয়েকটা সেশনে মিলিত হয়ে মনোনয়ন বোর্ড আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত। ঘোষণা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার কাণ্ডারিদের তালিকা। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন 298 আসনে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা। কুষ্টিয়া 2 এবং নারায়ণগঞ্জ 5 আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়নি। ঢাকা 12 আসাদুজ্জামান খান, ঢাকা 13 জাহাঙ্গীর কবির নানক, ঢাকা 14 মাইনুল হোসেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জ 3 আসনে। তবে বিগত সময় আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানকদের মতো ত্যাগীরা পেয়েছেন নৌকার টিকিট। সেই সাথে নতুন মুখও নেহাত কম নয়। মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল 2 আসনে রেখে সাকিব আল হাসানকে দেয়া হয়েছে মাগুরা 1 আসনে। চিত্রনায়ক ফেরদৌসকে দেয়া হয়েছে ঢাকা 10 আসনে। নতুন পুরনোর মিশেলে যারা নৌকার এবারের মাঝি, তাদের প্রত্যাশা দলের জন্য সর্বোচ্চ করার। অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে আজকে, যে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে যে আমাকে এই যে নৌকার কাণ্ডারি করে তুলেছেন, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর কথা রাখতে। বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে না আসলেও একটি বিপুল সংখ্যক ভোটার এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সময়ের প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়। মনোনয়ন বোর্ড যেভাবে তাদের কার্যক্রমগুলি সুন্দর মতন শৃঙ্খলার সাথে তারা আজ যেভাবে বাস্তবায়ন করলো, এটা আমি অনেকই প্লিজড। আমি বলবো আমার সাথে সাথে অনেক যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তারাও আমি মনে করি অনেকে সন্তুষ্ট। 300 আসনে প্রার্থী দিয়েছেন, নতুন প্রার্থী দিয়েছেন। আমি মনে করি বঙ্গবন্ধু কন্যার অভিজ্ঞতা লাভের ফসল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের এমপি ছিলেন সে তালিকা থেকে বাদ পড়েছেন 69 জন। বাদ পড়া তালিকায় আছেন 3 প্রতিমন্ত্রীও, আর নতুন মুখ যোগ হয়েছে 48 জন।
মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দিনভর বঙ্গবন্ধু এভিনিউ ছিল নেতাকর্মীদের পদচারণায় মুখর। প্রার্থী তালিকা প্রকাশের পর স্লোগানে মুখর হয় দ্বিগুণ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে সেদিকে নজর দিতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বানচাল করতে ভোটের দিন যে কোনো অপতৎপরতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। দলের ৩০০ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাথে রোববার সকালে মতবিনিময় করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রিয় নেতার কাছে প্রত্যাশা তুলে ধরতে ও নির্দেশনা নিতে সারা দেশ থেকে ঢাকায় আসেন প্রায় ৩,৫০০ নেতাকর্মী। মনোনয়নপত্র কেনা ৩,৩৬২ জনকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত দুষ্টচক্র যেন মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে। তো উনি বলেছেন যে একজনকে আমরা মনোনয়ন দিব এবং তার সাথে আমরা সকলে যেন কাজ করি। সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এত লোকদেরকে তো নৌকা দেওয়া যাবে না, আসন হলো ৩০০ আসনের নৌকা দেব। বাকি সবাই আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই যেন প্রার্থীর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। আমরা সবাই হাত তুলে সম্মতি দিয়েছি। সরকারের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনোনয়ন প্রত্যাশীরাও এতে সমর্থন জানান। আমার নেত্রী বলেছেন যে তাদের এই অপকর্ম থেকে বাংলাদেশকে সুশৃঙ্খলতার দিকে ধাবিত করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সকল কর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকেন। বাস্তবায়ন করার লক্ষ্যে এই সারা বাংলাদেশের আপামর জনসাধারণকে মুক্তিযুদ্ধের সাপেক্ষের শক্তিকে সবসময় বিজয়ী করার জন্য এবং বাংলাদেশের এই উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন উনি। এবং জনগণের সেবক হিসেবে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে দলের প্রধান শেখ হাসিনা ভবিষ্যতে সবার অবদান মূল্যায়নের অঙ্গীকার করেন। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্নির্ধারণ হতে পারে, তবে ভোটের তারিখ পেছাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দলটির ভোটে আসার সময় এখনো আছে উল্লেখ করে সিইসি বলেন, বিএনপি নির্বাচনে এলে পুরো জাতির জন্য সৌভাগ্যের হবে। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি লঙ্ঘন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রচার প্রকাশিত হয়ে আসছিল। বিষয়টি নিয়ে বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো মিছিল, মিটিং বা শোডাউন আচরণবিধির আওতায় পড়বে না। গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধি লঙ্ঘন নয় জানিয়ে সিইসি বলেন, প্রধানমন্ত্রী এখনও প্রার্থী নন। প্রার্থী চূড়ান্তের পরই আচরণবিধি নিয়ন্ত্রণ করবে কমিশন। কোনো রাজনৈতিক দল লাঙ্গল নিয়ে, নৌকা নিয়ে, গরু নিয়ে, নিয়ে, পাখি নিয়ে ওনারা যদি প্রচারণা করেন তাতে কোনো রকম বাধা নেই। এখন আমরা নিয়ন্ত্রণ করব চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তখনই হবেন যখন রিটার্নিং অফিসার চূড়ান্ত লিস্ট ডিক্লেয়ার করে বলবে। বিএনপির ভোটে আসার এখনো সুযোগ আছে উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে ইসির জন্য ভোটের পরিবেশ অনুকূল হয়। কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্নির্ধারণ হতে পারে, তবে নির্বাচনের তারিখ একই থাকবে। আমরা এখনো আশা করি বা আশা রাখি হয়তো বা আমরা আসতেও পারি। যদি আসে সেটা আমাদের জন্য অত্যন্ত সকলের জন্য, পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে। কারণ আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সকলে অংশগ্রহণ করুক। প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে শেষের দিকে কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলেও জানান সিইসি। আমরা যদি প্রয়োজন মনে করি এবং আমরা মনে করি সেনাবাহিনী, আমরা চাইলে সেনাবাহিনী দেবে, এতে কোনো সংশয় বোধ করার কোনো কারণ নেই। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ওয়াশিংটন মস্কোর পাল্টাপাল্টি বক্তব্যকে অনভিপ্রেত বলছে ঢাকা। ভারত সফর শেষে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় তিনি জানান, তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই। সফরে বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে 90টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সরকার বিরোধী সমাবেশ করতে বিএনপির এক নেতার সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। অক্টোবরের শেষের দিকে এমন ঘটনার বিষয়কে অভ্যন্তরীণ হস্তক্ষেপ দাবি করেছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। যদিও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস রাশিয়ার এই প্রতিক্রিয়াকে ইচ্ছাকৃত, মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করছে। 3 দিনের ভারত সফর শেষে দেশে ফিরে এ নিয়ে মন্তব্য করেন পররাষ্ট্র সচিব। দ্বিতীয় বা চতুর্থ দেশ এরা তাদের মধ্যে কি আলাপ আলোচনা করছে, এটা আমাদের জন্য খুব একটা বিষয়টা অনভিপ্রেত বলা যায়। কথা বলেন ভারত সফরের নানা দিক নিয়েও। জানান, নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে, তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে রাজি নয় ভারত। আমাদের যে ভিশন আছে যে এবং সেই ব্যাপারে তাদের আস্থা দেখিয়েছে। নির্বাচনকে সহিংসতা মুক্ত করতে সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্রের চোরাচালান না হয় সেদিকে সজাগ দৃষ্টির আশ্বাস দিয়েছে ভারত। শক্ত অবস্থানে থাকবে বিএসএফ ও বিজিবি। কোনো রকমের নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হতে পারে এরকম কোনো ম্যাটেরিয়াল যাতে বর্ডার এলাকাতে ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান আহমেদ নিয়মিত ছুটিতে আছেন বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 2 বছর পরে এবং একটা লিমিট আছে, তবে 1 মাসের বেশি তার হয় না। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 78.64%। পাশের হার কমেছে 7.27%। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এ তথ্য জানান। সে সময় তিনি আরও বলেন, এবছর জিপিএ 5 পেয়েছে 92,365 শিক্ষার্থী। মফিউর রহমানের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এ সময় তিনি বলেন, কোভিড-19 পরবর্তী সময়ে এবছরই পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2023 সালে পরীক্ষায় অংশ নেয় 13,59,342 জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে 1,55,935 জন বেশি। শিক্ষামন্ত্রী বলেন, এবছর পরীক্ষায় অংশ নেয় 13,57,915 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 6,89,023 জন আর ছাত্রী 6,68,892 জন। এর মধ্যে মোট পাশ করে 10,67,852 জন। সকল বোর্ড মিলে মোট পাশের হার 78.64%, আর শুধু 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 75.90%। এবছর জিপিএ 5 পেয়েছেন 92,595 শিক্ষার্থী। গত বছর জিপিএ 5 পেয়েছিলেন 1,76,282 শিক্ষার্থী। চলতি বছর সবচেয়ে বেশি পাশ করে বরিশাল বোর্ডে। এ বোর্ডে পাশের হার 80.65%। এছাড়া ঢাকা বোর্ডে 79.44%, রাজশাহী বোর্ডে 78.46%, কুমিল্লা বোর্ডে 75.39%, চট্টগ্রাম বোর্ডে 74.45%, সিলেট বোর্ডে 71.62%, দিনাজপুর বোর্ডে 74.48%, ময়মনসিংহ বোর্ডে 70.44% এবং যশোর শিক্ষা বোর্ডে 69.88% বলে জানা গেছে। মোট কেন্দ্র 2022 সালে ছিল 2,637, 2023 হয়েছে 2,657। মোট প্রতিষ্ঠান ছিল 9,139, এবার 9,187। এবার শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানের সংখ্যা 953, শূন্য পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 42। শিক্ষামন্ত্রী বলেন, গেল কয়েক বছরের মতো এবছরও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ও জিপিএ 5 পাওয়ার হার বেশি। ছাত্রদের পাশের হার 72.91, ছাত্রীদের পাশের হার
78.61। ছাত্রদের মধ্যে জিপিএ 5 পেয়েছেন 36,717, ছাত্রী পেয়েছেন 41,804। এছাড়া বিদেশের মোট 8টি কেন্দ্রে 321 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 303 জন পাশ করে। এখানে পাশের হার 94.39%। আমাদের বিদেশ কেন্দ্রে অকৃতকার্য পরীক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কেউ চাইলে পুনর্মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবে। 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব সমাজের কাছে স্বীকৃত ও প্রশংসিত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বের বহু দেশ বাংলাদেশকে অনুকরণীয় বলে বিবেচনা করছে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ফল প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সহিংস পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সময়ে পরীক্ষার ফল প্রকাশে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আবার সেই অগ্নিসন্ত্রাস আর অবরোধ এগুলি শুরু হয়েছে, তারপরেও সেগুলি অতিক্রম করেও যে ঠিক সুনির্দিষ্ট সময় ফলটা আপনারা প্রকাশ করতে পারলেন, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। আর আরেকটা কথা আমি বলবো যে যারা হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি বা উত্তীর্ণ হতে পারেনি, এখানে হতাশ হবার কিছু নেই। আর সেই সাথে সাথে আমি যারা গার্জিয়ান, বিশেষ করে অভিভাবক বা শিক্ষক, তাদেরকেও আমি বলবো যে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে সহানুভূতি দেখাতে হবে। বিশ্বের কাছে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনুকরণীয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আজকে শিক্ষাক্ষেত্রে আমাদের যে অগ্রগতি, আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে এই শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে আমরা যথেষ্ট প্রশংসা পাচ্ছি, স্বীকৃতি পাচ্ছি, এবং এটা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে যেন বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। এবং সবথেকে সুখের খবর যে এখন আমরা দেখি আমাদের অনেক ছেলেমেয়ে বিদেশে পড়াশোনা করেও কিন্তু আবার দেশে ফিরে আসি, কারণ আমরা সেভাবেই কর্মসংস্থানের ব্যবস্থা, আমরা নতুন নতুন উদ্ভাবনী ব্যবস্থা আমরা নিয়েছি বলে এটা সম্ভব হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকারের উদ্যোগ জানান প্রধানমন্ত্রী। যে চতুর্থ শিল্প বিপ্লব আসবে শুনছি, সেটা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। সেই ধরনের দক্ষ জনশক্তি আমাদের গড়ে তুলতে হবে যাতে আমরা কোনো দিকে পিছিয়ে না থাকি। দেশেই কাজ করুক, বিদেশেই কাজ করুক, সেখানে ভাষা শেখা এবং ভাষা শেখাও আমাদের মাতৃভাষার সাথে সাথে আরও একটা দুটো ভাষা শেখানোর একটা পদক্ষেপ নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত তরুণরাই সোনার বাংলা গড়বে বলে আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। কুমিল্লায় অভিযান, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 5 সদস্য গ্রেফতার। টাইপরাইটারের ভুল নিয়ে আদালতে ইউনূসের আইনজীবীর বাদানুবাদ, পরবর্তী যুক্তি উপস্থাপন 30 নভেম্বর। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের 5 সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে তারা সংগঠিত হচ্ছিল কিনা সে বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা চলছে বলেও জানায় এটিইউ। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। রাজধানীর বাড়িধারায় এটিইউ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অ্যান্টি টেরোরিজম ইউনিট। সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লায় আল্লাহর দল নামের জঙ্গি সংগঠনে 20 থেকে 25 জন সদস্য বেশ কিছুদিন ধরে একত্রিত হবার পরিকল্পনা করছিল। এজন্য তারা কোচিং সেন্টারের নাম করে কুমিল্লাতে একটি বাসাও ভাড়া নেয়। সেখানেই গোপন বৈঠকের সময় অভিযান চালায় জঙ্গি সংগঠন দমন সংক্রান্ত এই সংস্থাটি। এ সময় 5 জন ধরা পড়লেও পালিয়ে যায় বাকি সদস্যরা। রিসেন্টলি তারা কি কারণে কোচিং সেন্টারের নাম করে একটি বাসা ভাড়া নিল সেটা আমাদের জন্য একটা বিগ কনসার্ন, এবং সেটাও আবার জেলার একটি ব্যস্ততম এলাকাতে, একেবারে কোতোয়ালি এলাকাতেই আর কি। তো সেদিক দিয়ে আমাদের কনসার্ন সেটাই যে নির্বাচন অথবা অন্য কোনো
কোনো স্পেসিফিক্যালি কোনো কারণে তারা কোনো প্ল্যান করে বাসাটা ভাড়া নিচ্ছিল কিনা। এটিও বলছে আসন্ন জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে নাশকতা করার পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা চলছে। সংখ্যাগত দিক দিয়ে যদি বলি তাহলে স্পেসিফিক্যালি সংখ্যা বলাটা যাবে না, কেননা তাদের রেজিস্ট্রেশন ফর্ম বা কোনো টালি খাতা এরকম নেই। বাট আনুমানিক প্রত্যেকটা জেলাতে তাদের যে সদস্য আছে তাতে বর্তমানের যে কোনো জঙ্গি দলের সদস্য সংখ্যার থেকে তাদের সংখ্যা অনেক বেশি আর কি। অসংখ্য সদস্য রয়েছে এই জঙ্গি সংগঠনের, প্রতি জেলায় রয়েছে সক্রিয় সদস্য। এই দলটি আর্থিকভাবে অন্য জঙ্গি দলের চেয়ে শক্তিশালী বলেও জানায় এটিইউ। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাক্ষীর জবানবন্দির সার্টিফাইড কপির সাথে মূল নথির মিল না থাকায় বিচারকের সাথে ডক্টর ইউনূসের আইনজীবীর বাদানুবাদ হয়। এই মামলার পরবর্তী যুক্তি উপস্থাপন 30 নভেম্বর দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতে ডক্টর ইউনূসের পক্ষে যুক্তি উপস্থাপনের সময় এই বাদানুবাদ হয়। তবে এই বিষয়টিকে বাদীপক্ষের আইনজীবী বলছেন এটি টাইপরাইটারের ভুল, আদালতের কাছে থাকা মূল কপির বাইরে যাওয়ার সুযোগ নেই বলে এর আগে আদালতে হাজির হয়ে নিজের পক্ষে যুক্তি তুলে ধরেন ডক্টর ইউনূস। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। বাদী পক্ষেরও সার্টিফাইড কপি পরীক্ষা করে যখন দেখা হলো তাদেরটাও একই আছে, সুতরাং উনি বলে কোর্টে রেকর্ড চলবে। আমরা বললাম আমরা সেটার সাথে না, আমাদের যে সার্টিফাইড কপি দেওয়া হয়েছে সেটাই হচ্ছে আসল, সেটা দিয়ে হবে। সেখানে সমস্ত জিনিসগুলি জাল, মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে। জশেফ বলেছেন এটা অফিসিয়ালি কপি যিনি করেছে, যিনি কম্পেয়ার করেছে তার মিস্টেক এবং উনি ডিপার্টমেন্টালি অ্যাকশন নেবে সেই কথাটা বলেছে। এটা তো ওনার বেনিফিট পাওয়ার কিছু নেই। আসলে এই জিনিসটা আর্গুমেন্ট করে উনি সময় ক্ষেপণ করতে চেয়েছে। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকায় চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। রোববার বোর্ডের সপ্তম ও সমাপ্ত বৈঠকে পূর্ব ঘোষিত 12,500 টাকাকেই ন্যূনতম মজুরি চূড়ান্ত ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। এ সময় শ্রমিক কর্মচারীদের গ্রেড 5টি থেকে কমিয়ে 4টিতে নামিয়ে আনা হয়েছে। এর আগে ঘোষিত মজুরির পুনর্মূল্যায়নের জন্য বিভিন্ন পক্ষ থেকে 194টি চিঠি এসেছিল নিম্নতম মজুরি বোর্ডে, যার 168টি ছিল বিভিন্ন শ্রমিক সংগঠনের। এসব সংগঠন শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি জানিয়েছিল। আবারও নীতি সুদ হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক। বাজারে অর্থ সরবরাহ কমাতেই এমন পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার বা রেপো রেট 0.50% পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট উন্নীত হল 7.75%। রোববার বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠিত মুদ্রানীতি কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে পলিসি রেট তথা ওভারনাইট রেপো সুদ হার অবিলম্বে কার্যকর হবে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উন্নয়নের ছোঁয়ায় গত 1.5 দশকে বদলে গেছে দ্বীপ জেলা ভোলা। ভোটাররা বলছেন আসন্ন নির্বাচনে উন্নয়নই হবে জেলার 4 সংসদীয় আসনের মূল ইস্যু। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। আন্দোলনের আড়ালে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। প্রতিনিধি মেজবা শিপুর তথ্য ও ভিডিও চিত্রে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মেঘনা পাড়ের জেলা ভোলা। গত 15 বছরে বদলেছে এর রূপ। এখানকার প্রাকৃতিক গ্যাস অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে। কৃষি প্রধান জেলাটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মোট উৎপাদনের 30% ইলিশ আহরণ হয় এই জেলায়। একসময় ভোলার দক্ষ ছিল মেঘনার ভাঙন। 1.5 দশকে 3,490 কোটি টাকা খরচ করে 101 কিলোমিটার ব্লক মাঠ ও বেড়িবাঁধ নির্মাণ হয়েছে। ঘুচতে শুরু করেছে ভাঙনের কষ্ট। প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপিত হয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় পিছিয়ে পড়া 1,43,000 মানুষ পাচ্ছে বিভিন্ন সহায়তা। জমিসহ ঘর পেয়েছে 3,716 পরিবার। আরও একটি নির্বাচন যখন কড়া নাড়ছে, তখন ভোট চাওয়া আর পাওয়ার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে
উন্নয়ন। এখন মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে চান ভোলাবাসী। গ্যাস আছে, তাই শিল্পের স্বপ্ন দেখছেন সাধারণ ভোটাররা। ভোলা টু বরিশাল একটা ব্রিজ, এই আশ্বস্ত আমাদেরকে যারা করবে, আমরা এই ধরনের ব্যক্তিদেরকে ভোট দেবো ইনশাল্লাহ। যে ভোলার গ্যাস দিয়ে ভোলারকে শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করা হবে, তাহলে ভোলার বেকারত্ব লাগাম হবে। এই প্রতিশ্রুতি যে আমাদেরকে দিবে, আমরা তার সাথে আছি। ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের সাথে কথা হচ্ছিল আগামী নির্বাচন নিয়ে। জানালেন মানুষ ভোট দিতে আগ্রহী। নির্বাচনে উন্নয়নই মূল ইস্যু হবে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের ধারাবাহিক সময়টা অনেকটাই সাফল্যের মুখ দেখাতে সক্ষম হয়েছে, তবে আমার মনে হয় যে যদি ধারাবাহিকতাটা আরো থাকে, সাফল্য আরো হবে। জেলার 4টি আসনই আওয়ামী লীগের দখলে। প্রচার চালাচ্ছেন বর্তমান এমপি ছাড়াও মনোনয়ন প্রত্যাশীরা। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত জেলা আওয়ামী লীগ। আমাদের সবকটা আসনে সেন্ট্রাল হয়ে গেছে এবং ধারাবাহিক ক্রমে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং আমাদের কোনো ব্যত্যয় নেই। আমরা আশা করি 2024 সালের যে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনও আমরা 4টি আসনে জয়লাভ করে আমাদের প্রতিনিধি পাঠাতে হবে। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বললেও তলে তলে ভোটের প্রস্তুতি নিয়ে রাখছে। আমরা নির্বাচনমুখী একটি দল, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য, প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। বিএনপির শরিক আন্দালিব রহমান পার্থের বিজেপিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, কারণ আমার একটা কথা যেটা হচ্ছে যে ভোলার এক আসনে আসলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বিকল্প নাই। জেলার 4 আসনে ভোটার 15,20,390। এর মধ্যে পুরুষ 7,80,712 আর নারী ভোটারের সংখ্যা 7,39,678 জন। শান্তিপূর্ণ ভোট উৎসবে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। রেড ক্রিসেন্টের সহায়তায় ঘুরে দাঁড়িয়েছে সিলেটের বন্যা ক্ষতিগ্রস্তরা। পুনর্বাসনে মজবুত অবকাঠামো নির্মাণের পরামর্শ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। গেল বছর সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা ও তারপরের সময়গুলোর ক্ষতিগ্রস্ত মানুষের সাথে ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির সহায়তায় হাসি ফুটেছে একেবারে নিঃস্ব হওয়া মানুষগুলোর মুখে। অন্যরাও এগিয়ে এলে এই কাজ সহজ হতো, পেত নতুন মাত্রা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। গেল বছর ভয়াবহ বন্যায় সিলেটের রাস্তায় নৌকাও চলাচল করেছে। পানি নিষ্কাশন ব্যবস্থার দুরবস্থায় শহরে যখন এই পরিস্থিতি, তখন নগরীর বাইরের নিম্নাঞ্চলের চিত্র ভয়াবহ। বিশেষ করে জেলার কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষকে ভুগিয়েছে অনেক। এমন সময়েও থেমে থাকেনি রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা। বিপদাপন্ন মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া, শুকনো ও রান্না করা খাবারের ব্যবস্থা করা, বিশুদ্ধ পানির সংস্থান নিশ্চিতের চেষ্টাও চলে আপ্রাণ। আমরা কিচ্ছু পাইছি না, ওনারা পানি দিছে, মুড়ি দিছে, সিরা দিছে, এইগুলা খাইছি আমরা। এটা সারে ছিল তা বেড়াউরা রইছে না, সবটা ভাঙ্গা সিরা সুর মাসুর হইরা নিছে। নামলো পানি, নিজ ভিটায় ফিরল মানুষ। তবে অনেকেরই মাথার উপর ছাউনি কিংবা রুটি রুজির কোনো পথেই অবশিষ্ট নেই। বেঁচে থাকার লড়াইয়ে আবারও ভরসাস্থল হয়ে উঠল লাল পোশাকের বন্ধুরাই। পানি কমছে বাবা, আল্লাহ হুশ বুদ্ধি দিছে, আজকে বাবা আইছি দছি ফুটা বাইছে, অনেক কিছু দিছে স্যার, চাউল টাউল টাকা পয়সা অনেক কিছু দিয়ে দিছে। একটি সেন্টার আমরা লাগে অনেক কিছু করছে, সহযোগিতা করছেন, টিম দিছেন, টাকা পয়সা দিছেন, তারার খাতিরেও আমরা ঘর দরজা তুলিয়া আমরা বসবাস করলাম। ঘর বানাতে সত্যহীন নগদ অর্থ ও উপকরণ, জীবিকা কর্মসংস্থানে নগদ অর্থ সহায়তার পাশাপাশি গভীর নলকূপ, স্যানিটারি ল্যাট্রিন, নিত্য ব্যবহার্য হাইজিন পার্সেল, লালন পালনের পশুসহ নানান সহায়তা চলতেই থাকলো। 1 বছর পর খোঁজ নিতে গিয়ে দেখা গেল এই মানুষগুলো ভালোই সামলে নিয়েছে নিজেদের। এরপরে গাছ গাছালি দিছে, শীতকল একটা দিছে,
জীবা কারণের টাকা দিচ্ছে 25,000। গরুটা দিচ্ছে মানুষ অভাবে আসি না আমাদের, এর কারণে আর কি গরু দিচ্ছে এটা ভবিষ্যৎ গড়ার লাগে আর কি। আসলে আমরা কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটে যেহেতু এই দুটি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোম্পানিগঞ্জে আমরা 400 পরিবারকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করি। জন্য ওনারা সবকিছুরই ভালো ব্যবহার করেছেন এবং আলহামদুলিল্লাহ এখন সবাই ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছেন এবং আমরা দেখতেছি এখন ওনারা ওনাদের নিজেদের জীবিকাটা নিজেরাই করছেন। বাস্তবতা হলো পরিবেশের বর্তমান অবস্থায় এ ধরনের বন্যা ঘুরে ফিরে 1-2 বছর পর পর আসার শঙ্কা আছেই। কাজেই পুনর্বাসনে ঘরদোর কনক্রিটের অবকাঠামো নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রশমন করব সেটা না, আমাদের অ্যাডাপ্টেশনের দরকার আছে। হ্যাঁ, আমরা এই যে আমাদের ভৌগোলিক কারণ এবং অন্যান্য কারণে সবসময়ই কিন্তু এটা হবে, সুতরাং আমাদেরকে তার সাথে থাকার জন্য চেষ্টা করতে হবে। দুর্যোগ বা বিপদ কাটিয়ে উঠতে যে কোনো পর্যায়ে কারো না কারো সহায়তা থাকতেই হয়, তবেই হাসি ফুটে মানুষের মুখে, নিরাপত্তা বেষ্টনী পায় সমাজ। রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা পাশে দাঁড়িয়েছিল এই মানুষগুলোর, তাদেরকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, তাদের প্রাণ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টাও চালিয়েছে। এর পরবর্তী সময়ে তাদের নিজেদের বাড়িঘরে পুনর্বাসন এবং বাড়িঘর তৈরিতে সব ধরনের সহযোগিতাও দিয়ে যাচ্ছে এই সংস্থাটির সদস্যরা। এই মানুষগুলোর কাছে রেড ক্রিসেন্টের প্রত্যেকটি সদস্যই এখন লাল বাহিনী তাদের পরম আত্মীয়, তাই তারা চান ভবিষ্যতেও তাদের পথ চলায় যেন রেড ক্রিসেন্ট তাদের সাথেই থাকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, তেলিখাল, কোম্পানিগঞ্জ, সিলেট। পাকিস্তান সুপার লিগের ড্রাফটের সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তানের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের 13 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পিএসএল এর নবম আসর। নিলামের সম্ভাব্য তারিখ 14 ডিসেম্বর। 6 ক্যাটাগরিতে 493 জন বিদেশি খেলোয়াড় রাখা হয়েছে। বাংলাদেশ থেকে আছেন 28 জন। সবচেয়ে দামি ক্যাটাগরি বাংলাদেশিদের মধ্যে আছেন একমাত্র সাকিব আল হাসান, যার ভিত্তিমূল্য প্রায় 1.5 কোটি টাকা। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 66 লাখ টাকা। পরবর্তী ক্যাটাগরি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেনি পিএসএল কর্তৃপক্ষ। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 298 আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, 3 প্রতিমন্ত্রী সহ 69 জন বাদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে, মনোনয়ন প্রত্যাশীদেরকে শেখ হাসিনার বার্তা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনে এলে জাতির জন্য সৌভাগ্য, বললেন সিইসি। তফসিল পরিবর্তন হলেও পেছাবে না ভোট। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটন মস্কোর বাকযুদ্ধ অনভিপ্রেত, নির্বাচন পর্যবেক্ষণে 90 দেশকে আমন্ত্রণ। উচ্চ মাধ্যমিকে পাশের হার 78.64%, জিপিএ 5 নেমেছে অর্ধেকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।